হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের এক্সাম একদম সামনে চলে এসেছে। এক্সাম চলেই এসেছে, তাই না? সো এক্সাম যখন এত সামনে ঘনিয়ে আসে তখন আমাদের টপিক ভিত্তিক প্রশ্নের বাইরে আরো অনেক ধরনের প্রশ্ন থাকে। এটা কিভাবে লিখবো, ওটা কিভাবে দ্রুত লিখবো, কিভাবে সাজিয়ে লিখবো। তো আমার মনে হলো এই যে এই প্রশ্নটা যে আপু সিন প্যাসেজ থেকে অ্যান্সার খুঁজতে অনেক বেশি সময় লেগে যায়, কিভাবে আমরা দ্রুত উত্তরটা খুঁজে বের করব, এটা কিন্তু আমাদের অনেকের মনে অ্যারাইজ করে। তো আজকের ভিডিওতে আপু চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার যে কিভাবে আমরা সিন প্যাসেজ থেকে অ্যান্সারটা দ্রুত খুঁজে বের করতে পারি। তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আছি আমি দিবা চৌধুরী, এবং আমরা কথা বলছি যে ইংলিশ ফার্স্ট পেপারে আমরা কিভাবে সিন প্যাসেজ থেকে অ্যান্সারটা দ্রুত বের করব। প্রথমে একটা জিনিস খেয়াল রাখবা, যে যখন হচ্ছে তোমার সিন প্যাসেজ থেকে কোয়েশ্চেন অ্যান্সার লেখার পার্ট আসে, টাইম আসে, ওখানে কিন্তু অলরেডি তোমাকে কখনোই ফুল মার্কস দিবে না। তুমি যতই ভালো লিখো না কেন, হাফ আর ওয়ান অ্যাটলিস্ট কাটবেই। সো আমার চেষ্টা করতে হবে যে আমি যখন লিখছি তখন আমি যাতে আরো কোনো ভুল না করি, কারণ আমার অলরেডি কিছু মার্কস তো মাইনাস হচ্ছেই। তো আমি যদি আরো ভুল করি তাহলে কিন্তু আরো বেশি মাইনাস হয়ে যাবে। ভুল বলতে আপু এখানে বোঝাচ্ছি গ্রামাটিক্যাল বা স্পেলিং মিস্টেক যদি আমরা না করি এবং যা চেয়েছে রেলেভেন্ট ইনফরমেশন দিয়ে যদি আমার অ্যান্সারটা সাজাই, সেই ক্ষেত্রে কিন্তু মার্কস কাটার সম্ভাবনা খুবই কমে যাচ্ছে। ঠিক আছে? আর খুঁজে কিভাবে বের করব সেটা একটু দেখো। যখন আমরা প্রশ্নপত্রটা হাতে পাই তখন আমরা অনেকেই হচ্ছে পুরো প্যাসেজটা বারবার বারবার পড়তে যাই। ৩-৪ বার ৫ বার ৬ বার পড়ে ফেলি, কিন্তু হচ্ছে কি হয়, আমরা কোয়েশ্চেনের অ্যান্সারই খুঁজে পাই না। আর অনেক সময় হয় কি, তুমি বুঝে পড়ছো, অনেক সময় তুমি শুধু পড়ে যাচ্ছ। সো শুধু পড়ে গেলে না অর্থ বুঝলা না অ্যান্সার খুঁজে পেলা, ওইদিকে তোমার টাইম চলে যাচ্ছে। হ্যাঁ, এর ফলে কি হচ্ছে দেখো, এক্সাম হলে সময়ের সংকট এবং অযথা দুশ্চিন্তা, টাইম অবভিয়াসলি কমে যাচ্ছে। পরের জিনিসগুলো লেখার জন্য হয়তো আরো বেশি সময় দিলে ভালো হতো, কিন্তু এখানে অনেক টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। আর অ্যান্সার খুঁজে পাচ্ছি না। অলরেডি মাথার মধ্যে তো এটা আছেই যে আপু অ্যান্সার কিন্তু অলরেডি মার্কস কেটে দিবে। সো হ্যাঁ, আমরা আগে স্ট্রেসড হয়ে যাই যে এখন কি করব। সো আজকে আমরা দেখি যে কিভাবে আমরা ছোটখাটো ভাবে খুঁজে পাবো। তো আমরা অনেকেই যেটা করি, প্রশ্নপত্র হাতে পাওয়ার পর আমি জানি না অনেকে এটা করো কিনা, এক পক্ষ আছে যারা হলো প্যাসেজটা আগে পড়ে, আরেক পক্ষ আছে যারা কোয়েশ্চেনটা আগে পড়ে। সো আমি হচ্ছি তাদের দলে যারা প্রশ্নটা আগে পড়ে। বাবা, পুরো প্যাসেজ যদি আমি পড়তে যাই, মানে আমার তো মনে থাকে না যে কোন প্যারায় কি পড়েছিলাম। সো আমি পুরা প্যাসেজটা পড়ছি পড়ছি বারবার পড়েই যাচ্ছে, একদম স্ক্যান স্কিম সব করে ফেলতেছি, কিন্তু আমি আমার অ্যান্সার খুঁজে পাচ্ছি না। এটা হয় না? সো আমরা আগে কি করব, প্রশ্ন পড়ব। যে প্রশ্ন উত্তরে প্রশ্নটা আছে সেই প্রশ্নে কি বলেছে সেটা ভালো মতো পড়বো। প্রশ্নের কিওয়ার্ড আন্ডারলাইন করব। কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে, প্রতিটা প্রশ্নেই একটা হচ্ছে তোমার মেইন ওয়ার্ড থাকে যেটাই তোমাকে বের করতে বলছে। ধরো হু হতে পারে, ওয়াই হতে পারে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, রিজন, বেনিফিট, এক্স্যাক্টলি প্রশ্ন কি চেয়েছে। এও একটা প্রশ্ন, বিও একটা প্রশ্ন, সিও একটা প্রশ্ন, কিন্তু একটা প্রশ্ন আরেকটা প্রশ্নের চেয়ে আলাদা। এক এক প্রশ্নে এক এক জিনিস জানতে চেয়েছে। ধরো আপু একটা এক্সাম্পল যেটা রেখেছি, when was Mandela awarded the Nobel Peace Prize? তো আমি যদি দেখি ওয়েন, আমরা নোবেল প্রাইজ নিয়ে কথা বলছি কিন্তু ওয়েন কথা বলছি, সো আমি ওয়েনটা মাথায় রাখলাম এবং নোবেল অ্যাওয়ার্ড যে কিওয়ার্ডটা আছে এটা মাথায় রাখলাম। তো ম্যান্ডেলার অনেক কিছু হচ্ছে এক্সপ্লেইন করা আছে, সেখান থেকে যখন আমি নোবেল অ্যাওয়ার্ড এই পার্টটুকুতে গেলাম, সেটা আমি আন্ডারলাইন করে রাখলাম যে আচ্ছা এই পার্টটুকু। এখন নোবেল অ্যাওয়ার্ডের আশেপাশে ধরো অনেক ইনফরমেশন আছে, তিনি কোথায় পেয়েছিলেন, কি হয়েছিল, আমার ইনসিডেন্ট লাগবে না, আমার এখানে কিওয়ার্ড হচ্ছে ওয়েন, কখন। আমি ওই অংশটুকু আন্ডারলাইন করে রাখলাম। ওকে, আমার চোখে কিন্তু পড়বেই ফার্স্টে, আমি যখন কিওয়ার্ডটা দেখবো, প্রশ্ন প্যাসেজটা যখন আমি গো থ্রু করছি, চোখে কিন্তু নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড এই লেখাটা পড়তেছে। সো যেটা আমি ফার্স্টে করছি, আমি কি করব, কোয়েশ্চেনের কিওয়ার্ডস গুলো আন্ডারলাইন করব। প্যাসেজ পড়ার আগে প্রশ্নগুলো পড়ে ফেললে আমার ব্রেইন জানে ঠিক এক্স্যাক্টলি কি খুঁজতে হবে, আর গুরুত্বপূর্ণ শব্দগুলো মার্ক করো, এটাই আমাদের কম্পাস। দেন আমরা বলছি প্যাসেজের সব লাইন গুরুত্বপূর্ণ নয়, প্রশ্নের মূল শব্দটি প্যাসেজের কোথায় আছে শুধু সেইটুকু স্ক্যান করো। এক্স্যাক্টলি জাস্ট আমার যে কিওয়ার্ডটা আছে সেটা এক্স্যাক্টলি কোথায় আছে, আমার কাজ হচ্ছে ওইটা খুঁজে বের করা। কারণ দেখো, আমি ফুল প্যাসেজে একই টপিকের উপর নোবেল প্রাইজ নিয়ে ৩টা লাইন আছে, আমার তো সবগুলা ইকুয়ালি ইম্পর্টেন্ট না। সো আমি ওটা দিয়ে দেখতেছি যে আমার এক্স্যাক্টলি কি চেয়েছে এবং সেটা আমি শুধু আন্ডারলাইন করব। ওকে, এখন দেখো, তুমি যদি প্রশ্ন না পড়ে আগে প্যাসেজ পড়া শুরু করতে, তুমি খেই হারিয়ে ফেলতা, কোথায় আছো তুমি ভুলে যেতা যে এক্স্যাক্টলি কি চেয়েছে। ঠিক আছে? সো আমরা কিওয়ার্ড বের করার পর কি বলছি, ওই কিওয়ার্ডটা প্যাসেজের কোথায় আছে শুধু সেটাই স্ক্যান করা। আচ্ছা,
একই শব্দ নাও থাকতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে কি ধরো এক্স্যাক্টলি প্রশ্নে যেটা আছে আমার প্যাসেজে এক্স্যাক্টলি সেটাই থাকবে এমন কোনো কথা নাই। প্রশ্নে আছে why was he happy আর অ্যান্সারে ছিল delighted। হ্যাঁ, এরকম সিনোনিম আছে। সো এটা একটু মাথায় রেখো। একই শব্দই থাকবে এমন কোনো কথা নাই। আমি খুঁজে বের করব। হ্যাঁ, যেমন দেখো What did Nelson Mandela hate most? I despise racism because I regard it as a barbaric thing. I despise আছে। এখন সেম ওয়ার্ড কি আছে? প্রশ্নে ছিল hate কিন্তু আমার প্যাসেজে ছিল কি despise থাকতে পারে বা অন্য ওয়ার্ড থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা যখন প্যাসেজটা পড়ি তখন আমাদের পাশাপাশি আপু এটা সবসময় বলি vocabulary গুলো একটু যদি জেনে রাখো কোনটা দ্বারা কি বোঝাচ্ছে এবং সেটার সিনোনিম অ্যান্টোনিম যদি আমাদের জানা থাকে তাহলে মনে করো পুরা চিল মানে আর কোনো সমস্যাই নাই। তুমি বুঝে যাচ্ছ এক্স্যাক্টলি কি চাচ্ছে। আমি প্রশ্নে তো দেখলাম হোয়াট ডিড নেলসন ম্যান্ডেলা হেট মোস্ট, তাহলে এই প্রশ্নে আমার কিওয়ার্ড হচ্ছে হেট। এখন আমি এক্স্যাক্টলি হেট পাচ্ছি না বাট আমার সাবকনশিয়াসলি আমি তো জানি যে হেটের সিনোনিম গুলা কি হতে পারে, তাই না? তখন আমি কি করলাম যে দেখলাম আই ডিসপাইস আছে, সো আমি ডিসপাইস লিখে দিলাম। ঠিক আছে? সো প্যাসেজ যেগুলো ইম্পর্টেন্ট আছে ওগুলোর ভোকাবুলারির পাশাপাশি সিনোনিম অ্যান্টোনিম একটু আমরা জানবো, জানা থাকা আমাদের উচিত। অ্যান্ড যখন আমরা অ্যান্সার করতেছি আমাদের একটু মাথায় থাকতে হবে যে এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা না থাকলেও এটা ধারে কাছে এটা সিনোনিম থাকবে। ওকে? আচ্ছা, তারপর আমরা কি শিখছি? পুরো প্যাসেজ আবার পড়া দরকার নাই। এর থেকে আমরা কি করছি? কিওয়ার্ডটা লোকেট করলাম, আগের এক লাইন ও পরের ১-২ লাইন পড়লাম, বেশিরভাগ অ্যান্সার সেখানেই থাকবে। আগের এক লাইন, পরের ১-২ লাইন। অর্থাৎ সবসময় অ্যাকিউরেটলি ওই সেন্টেন্সে না থাকলেও ৩ টা লাইন মিলেও তোমাকে একটা ইনফরমেশন দিচ্ছে। তাই না? সো ফুল প্যাসেজ পড়ে আমরা যদি সময় নষ্ট না করি তার থেকে আমরা এভাবে আগের লাইন, পরের লাইন এভাবে মিলিয়ে লিখে ফেলতে পারি ইনফরমেশন গ্যাদারিং এর জন্য। নো কপি পেস্ট, সরাসরি প্যাসেজ থেকে কপি করব না। আমরা এখন একটু বড় হয়েছি। আমরা যখন কোনো একটা কিছু লিখি, আমাদের যিনি টিচার আছেন ওনারা হচ্ছে এক্সপেক্ট করবেন যে আমরা একটু নিজের ভাষায় প্যারাফ্রেজ করে লিখেছি। তোমার ইনফরমেশন তো তুমি বানাবা না। নেলসন ম্যান্ডেলা কি করেছেন এটা তো তুমি বানাবো না। ওটা প্যাসেজে দেয়াই আছে। বাট আমি একটু প্যারাফ্রেজ করব, একটু নিজের ভাষা ব্যবহার করব, নিজের ভাষায় একটু গুছিয়ে লিখবো, সাজিয়ে লিখবো। ঠিক আছে? অ্যাবসোলুটলি কপি পেস্ট আমরা করব না। যেভাবে আছে সেভাবে তুলে দিব না। প্রশ্নটা যেভাবে চেয়েছে সেভাবে আমার উত্তরটাকে সাজাবো। নিজের ভাষায় গুছিয়ে লিখবো, যতটুকু দরকার ততটুকুই লিখবো। অনেকে কি করে? ধরো আমাদের 2 মার্কস এর জন্য অনেকে হাফ পেজ লিখে ফেলে। এটা যেমন রং, একটা ওয়ার্ডে লিখাও রং। তুমি একটা স্ট্যান্ডার্ড সাইজ মেইনটেইন করো। 2.5 অথবা 3 সেন্টেন্সেস এর মধ্যে তুমি কমপ্লিট করো। অ্যান্ড তোমার ধরো বড় হচ্ছে না, তুমি ইররিলেভেন্ট ইনফরমেশন দিয়ে সেন্টেন্সটা তোমার অ্যান্সারটা বড় করার চেষ্টা করছো। এটা আমরা করব না। ঠিক আছে? রেলেভেন্ট, সঙ্গতিপূর্ণ আমরা বাক্য এখানে যুক্ত করব যাতে পড়ে বোঝা যায় যে যেটা চেয়েছে সেটার সঙ্গে মিল আছে। ওকে? অ্যান্ড প্যাসেজে দেখবা ধরো ছাড়া, ছাড়া ভাবে আছে। তুমি তোমার মতো একটু কনজাংশন কানেক্টরস দিয়ে এড করে লিখো না। তোমার তো মার্কস কাটা যাচ্ছে না। রেলেভেন্ট। ঠিক আছে? অ্যান্ড ফাইনালি আমরা কি শিখলাম তাহলে? যতটুকু দরকার আমরা ততটুকু লিখতেছি। ওকে? সো যখন তোমার সিন প্যাসেজ আসে, যদি কারো কখনোই পড়া না থাকে তখন অবশ্যই স্বাভাবিকভাবেই সে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। পরীক্ষার হলে গিয়ে ১ম পড়তেছে প্যাসেজ। বাট আমি বিশ্বাস করি, করতে চাই যে আমরা সবাই ইংলিশ ফার্স্ট পেপারের ইম্পর্টেন্ট প্যাসেজগুলো বাসা থেকে একটু দেখে যাব। সেখানে আমরা ইম্পর্টেন্ট ভোকাবুলারি গুলো একটু শিখে যাব। একটু মডেল টেস্ট বা যাই আমরা তো প্র্যাকটিস করেছি এতদিন, তাই না? সো যখন আমাদের সিন প্যাসেজ আসবে আমাদের এটাই কাজ থাকবে যে প্রথমেই পুরো প্যাসেজ নিয়ে না বসে প্রশ্নের আমরা ইম্পর্টেন্ট কিওয়ার্ডস গুলো দেখব। প্রশ্ন যেই টেন্সে আছে উত্তর সেই টেন্সে লিখব। কতটুকু বড় লিখব? 2.5 আর 3। তবে রেলেভেন্ট লিখতে হবে। শুধুমাত্র উত্তর বড় করার জন্য আমরা যেটা রেলেভেন্ট না, ইররেলেভেন্ট ইনফরমেশন দিয়ে আমরা এড করে সেটা বড় করার চেষ্টা করব না। আমাদের প্রশ্নের উত্তর যখন আমরা লিখছি আমাদের হাতের লেখা সুন্দর হওয়ার চেয়ে বোধগম্য যাতে হয়, টিচার যাতে পড়ে বুঝতে পারেন তুমি কি লিখেছো সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। স্বাভাবিকভাবেই অনেক কাটাকাটি হলে সেই লেখাতে স্বাভাবিকভাবে তোমার মার্কস কমে যাবে, টিচার আগ্রহ হারিয়ে ফেলবেন। তাই লেখা যাতে আমাদের পরিষ্কার হয়, কাটাকাটি যাতে কম হয় সেগুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। ওকে? পাশাপাশি আমরা যেটা করব, স্পেলিং মিস্টেক এবং গ্রামাটিক্যাল মিস্টেক এই দুটো করা যাবে না। আমার প্রশ্নটা যে টেন্সে আছে সাধারণত আমি উত্তরটা সেই টেন্সেই হয়। তবে তুমি এখনকার ইনফরমেশন দিচ্ছ তাহলে কারেন্ট প্রেজেন্ট, আবার ভবিষ্যতে কিছু বলছো তাহলে সেই ক্ষেত্রে ফিউচার। এভাবে আমরা বুঝে বুঝে টেন্সগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে? সো আমাদের এক্সামে সিন প্যাসেজ তো আমরা বাসা থেকে দেখেই গেলাম। প্রশ্নে একটু উত্তর কেটেই দিবে। তারপরও আমরা কিভাবে দ্রুত উত্তর খুঁজে বের করে এটা আমরা লিখে ফেলবো। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে গেলাম।
এখন আমাদের বেশি, বেশি প্র্যাকটিস করার সময় নেই। নতুন করে কিছু শেখারও সময় নেই। তবে আমরা চেষ্টা করি যতটুকু শিখেছি সেটা প্রপারলি ইউটিলাইজ করে এক্সামে গিয়ে লিখে আসার। তোমাদের সবার জন্য অনেক দোয়া এবং অনেক শুভকামনা। আমি আশা করি, দোয়া করি সবার পরীক্ষা অনেক বেশি ভালো হোক। তবে নার্ভাসনেস এর জন্য এক্সাম যাতে খারাপ না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রেখো। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে অথবা কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।